কথাটা বলে উনি দম ছাড়লেন। অল্পতেই হাঁপিয়ে পড়ছেন উনি। নিঃশ্বাস প্রশ্বাসও বেশ ঘন ঘন চলছে ওনার, তা আরও ওনার বুকে মাথা রেখে বুঝতে পারছে। তুই আশেপাশে থাকলে আমার মনে হয় আমার কাকন আমার সাথেই আছে, কিন্তু এত বছর পর কাকন আমারে ডাকতেছে কেন দিদি ভাই? আরুরও শ্বাস আটকে আটকে আসছে, কি বলবে বুঝতে পারছে না। আরও ওনার কাছ থেকে সরে এসে বললেন, কোথাও যাবে না তুমি, তোমার কাকুন ডাকলেও না। উনি মৃদু হেসে বললেন, আমার কাকনের একখান ছবি আছে মোর কাছে, অনেক যত্ন করে রাখছিলাম আমি, কাউকে দেখাই নাই, তুই দেখবি? আরও ওনার হাতটা ধরে বলল, দেখবো না আমি। তোমার কাকুনের ওপর অভিমান জন্মেছে আমার। যেদিন তোমার কাকুনের ওপর থেকে আমার এই অভিমান ভাঙবে সেদিন আমি দেখব। উনি মৃদু হেসে বললেন, আমার আলমারির ভেতর একখান সাদা রঙের পাঞ্জাবি আছিল, ওইটা কাকনের দেয়া, ওর ভাজে আমি মোর কাকনের একখান ছবি যত্ন করে রাখছি। তোরে আমি কইয়া গেলুম, যদি আর কখনো সুযোগ না পাই রে দিদি ভাই। আরও শিউরে উঠল। বা ক্রুদ্ধ লাগছে নিজেকে, পৃথিবীর সবচেয়ে দুর্বল মানুষ লাগছে নিজেকে। আরও নিজেকে সামলে বেশ রুক্ষ কণ্ঠে বলল, তুমিও তোমার কাকুনের মতোই স্বার্থপর হয়ে গেছো নানা ভাই। কথা নেই তোমার সাথে, একদম কথা নেই। কথাটা বলে আরও কাঁদতে কাঁদতে রুম থেকে ছুটে বেরিয়ে গেল। আরুর নানা ভাই উনি কেঁদে দিলেন, ঠোঁট ফুলিয়ে বললেন, যাইস না রে দিদি ভাই, আমাকে একা করে যাইস না, মুই যে বড় একা, যাইস না। আরও রুমে ছুটে গেল কাঁদতে কাঁদতে। রুমে গিয়ে দেখলো আরিশ হাতের উপর মাথা রেখে শুয়ে আছে, চোখ বন্ধ করে। আরও গিয়ে আরিশের বুকের উপর মাথা রেখে ঠোঁট ফুলিয়ে কাঁদতে লাগলো। আরিশ জেগেই ছিল এতক্ষণ ধরে, আর আরুর আসার জন্য অপেক্ষা করছিল। আরিশ জানতো যে এমন কিছুই হবে, কারণ কিছুটা আগে আরও যখন ওর নানা ভাইয়ের বুকে মাথা রেখে কাঁদছিল, তখন মধু আরিশকে এসে তৎক্ষণাৎ তা বলল, কারণ একমাত্র আরিশ ও আরুকে সব রকম অবস্থায় সামলাতে পারে। আরিশ দরজা অবধি গিয়েছিল, তারপর আর ভিতরে যায়নি, কোনো কিছু একটা ভেবে। আরিশ আরুর মাথায় হাত রেখে বলল, কি হয়েছে আরু পাখি, কাঁদছো কেন? আরু ফুপিয়ে উঠে বলল, নানা ভাই অনেক স্বার্থপর, শুধু আমাকে একা করে দেওয়ার ধান্দা। আরিশ আরুকে আগলে নিয়ে বলল, কেন, কি হয়েছে আরু পাখি? নানা ভাই তার কাকুন মালার কাছে যেতে চায়, সে আবার কথা ভাবেনি একবার। কথাটা বলে আরু আবার কেঁদে দিল। আরিশ আরুর মাথায় হাত বুলিয়ে বলল, সে যে তার কাকনমালাকে ভালোবাসে, তাই তার কথা সে ফেলতে পারছে না আরু পাখি। আজ আমার কিছু হলে। কথাটা বলতে না বলতেই আরু আরিশের মুখটা চেপে ধরল, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভালোবাসি আমি আপনাকে, প্লিজ এমন কথা আপনি আর বলবেন না, আমার সহ্য হয় না, খুব কষ্ট হয়, প্লিজ আমরা একে অপরের পরিপূরক। আরিশ আরুকে জড়িয়ে নিল আষ্টে পৃষ্ঠে। কেউই কখনো তার কাছের মানুষটাকে ছেড়ে চলে যেতে চায় না, কিন্তু নিয়তি বাধ্য করে। আমরা সকলেই ভালোবাসার কাঙাল, একটু ভালোবাসা পেলেই নিজেদেরকে গুটিয়ে নিই, আর প্রাণপণে চেষ্টা করি ভালোবাসার মানুষটাকে আঁকড়ে বাঁচার জন্য। হারাতে কে চায়, কিন্তু ওই যে বাংলায় একটা প্রবাদ আছে না, জন্ম মৃত্যু বিয়ে বিধাতার লিখন, তাকে খণ্ডানোর সাধ্য আছে কার? রাতের গভীরতার সাথে নির্জনতার হয়তো বিশেষ একটা সমানুপাতিক সম্পর্ক আছে। রাত বাড়লে অন্ধকারের সাথে সাথে যখন ঝিঝি পোকার ডাকগুলো আরও বেশি করে শুনতে পাওয়া যায়, তখন যদি একা সময় কাটাও, তো তখন হয়তো বোঝা যায় যে পৃথিবীটা একটা বড় মায়ার গোলক ধাঁধা। একা এসেছো তাই যেতেও হবে একা, কেউ কারণ নয়। আরুর মনের অবস্থা বিশেষ ভালো নেই, সেই দুপুর থেকে মন খারাপ করে রয়েছে। দুপুর পেরিয়ে বিকেল গড়ালো, আর বিকেল গড়িয়ে রাত। সময় ঠিক বহমান, তেমনি আমাদের জীবনও।
ঘড়ির কাঁটা হয়তো হাতে নাতে গুনলে ঠিক 12টা ছোবো ছোবো। হঠাৎ করে একবার ঘুম ভাঙতেই আর ঘুম আসেনি আরিশের। তাই কোনো রকম কোনো ভাবনা কাটিয়ে উঠতে না পেরে ঘর থেকে বেরিয়ে এলো। এই বাড়িটা নেহাতি বড় সড়ো, তাই নির্দ্বিধায় চলাফেরা করা যায় যেখানে সেখানে। আরিশ নিঃশব্দে হাঁটছে, অত্যন্ত সতর্কতার সাথে, পাছে অন্ধকার কিছুর সাথে ধাক্কা খেয়ে এক হুলুস্থুলুস কাণ্ড না ঘটে। খুব যে অন্ধকার তেমনটা বলা ভুল। অমাবস্যা কি পূর্ণিমা তার ধারণা নেই, তবে রাতের মধ্যে গগনে পূর্ণিমা রাতের ঝলসানো রুটির মতো একটা চাঁদ বিদ্যমান। আশপাশটা দেখা যাচ্ছে বেশ। ধীর পায়ে হাঁটতে হাঁটতে হঠাৎই হাঁটার গতিটা বাড়িয়ে দিয়ে ছুটল আরিশ। বৃদ্ধ মানুষটাকে পড়তে পড়তে ধরল আরিশ। চাঁদের আবছা আলোতে আরও নানা ভাইয়ের মুখটা আরিশের স্পষ্ট দৃষ্টিতে দেখতে কোনো রকম কোনো বাধা সৃষ্টি করছে না। তার চেহারাটা যেন পূর্বের ন্যায় আরও জ্বলজ্বল করছে। আরিশ বেশ শক্ত হাতে ওনাকে ধরলেন। ভারী শরীরের ভার আরিশ ঠিক সামলে নিয়েছে। উনি হয়তো কিছু বলতে চাইছেন, যা ওনার চোখের চাহনিতে স্পষ্ট। আরিশ ওনাকে খানিকটা সোজা করে দাঁড় করিয়ে বলল, চলুন আপনাকে ঘরে দিয়ে আসি। উনি আরিশের দিকে ভেজা ভেজা চোখে তাকিয়ে রইলেন। আরিশ ওনার শরীরের ভার বইতে ওনার এক হাত নিজের কাঁধে নিয়ে বলল, হাঁটুন। উনিও আরিশের সাথে পা বাড়ালেন আর ছলছল দৃষ্টিতে আরিশের দিকে চেয়ে রইলেন বেশ অনেকক্ষণ। রাত প্রায় 3টের কাছাকাছি। আরও নানা ভাইয়ের ঘর থেকে বার হলো আরিশ। বুকের মাঝে এক ঈষৎ চিনচিন ব্যথা করে উঠছে, যা ওর হৃদয়কে ভারাক্রান্ত করার জন্য যথেষ্ট। কখন যে চোখের কোণে একটু জল জমে এলো আরিশ বুঝতেই পারল না। তবে পুরুষ মানুষেরা হয় কঠোর, ভীষণ রকম কঠোর। তাদেরকে যে কাঁদতে মানা। একটা উষ্ণ দীর্ঘশ্বাস মুখ থেকে আপনার আপনি বেরিয়ে এলো। হাঁটা দিল ঘরের দিকে। না, আজকে আর ঘুম আসবে না। সারাটা রাত হয়তো এভাবেই কাটবে। আর এভাবেই কখন সে মধ্যরাত কাটিয়ে ভোর হয়ে যাবে তা বুঝতেই পারবে না। আর একদিন থাকলে হতো না মামনি? না মানে এমনিতেই তো তোমরা আসো না, তার উপর আসলে তাও এত তাড়াতাড়ি চলে যাচ্ছ। বেশ আকুতির সুরে কথাগুলো বলে উঠলেন আরুর মামি। আরু ব্যাগ গোছাতে গোছাতে বলল, না না মামুনি, অন্য কোনো দিন আসবো আবার। আমরা তো এসেছিলাম একদিনের জন্য বলো। তাছাড়া ওনার এবার ফাইনাল এক্সাম আছে। আর তাছাড়া আমারও তো আর 1 মাস পর মেডিকেলের এক্সাম। পড়াশুনোরও অবস্থা একটা ভালো না। আসবো পরে আবার। আর মধুর এক্সাম হলে ওকে পাঠিয়ে দিও। পাশ থেকে মধু বলে উঠল, আবার কবে আসবে অরিও? আরু মধুর প্রশ্নের কোনো উত্তর দিল না। মন ভালো নেই ওর। আরুর মামি মধুকে বলে উঠল, কানে তুলো দিয়েছিলে তুমি এতক্ষণ মধু? আরও এতক্ষণ ধরে কি বললো? মধু চুপ হয়ে গেল। সত্যিই ভুলটা ওর যে ও এমন বোকা বোকা প্রশ্ন করেছে। আরও ব্যাগটা নামিয়ে বলল, আসছি। কথাটা বলেই আরও দরজার বাইরে পা রাখতে গেলেই আরুর মামি বলে উঠলেন, তোমার নানা ভাইয়ের সাথে দেখা করবে না মামনি? আরও থেমে গেল। কান্না পাচ্ছে খুব। কালকে থেকে অভিমানের দাড়িপাল্লাটাতে কেবল অভিমানই বেড়ে যাচ্ছে। আরও একটু ধরা গলায় বলল, না। আরুর মামি বেশ নরম সুরে বলল, অনেক কষ্ট পাবেন আরু। আরও কিছু বলল না, বেরিয়ে গেল। বেশ দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো। নানা ভাইয়ের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ঘরে ঢুকবে না এমনটাই মনে স্থির করে নিয়েছে আগে থেকে। আরও দরজায় আড়াল থেকে দেখলো ওনাকে। আরও কেউ দেখলো আর বেশ অবাক হলো দুজনে। হয়তো কথা বলছেন। আরও একটু খুশি হলো এটা দেখে। ওনাকে এক ঝলক দেখেই আরও গাড়িতে গিয়ে বসলো। আরিশের জন্য অপেক্ষা করছে। হঠাৎ মধু এসে বলল, অরিও তুমি যেও না প্লিজ, অন্তত আমার কথা ভেবে থেকে যাও। তুমি একটু আম্মুকে আর বাবাকে ভোলার কথাটা বলে যাও, ওনারা তোমার কথা ফেলতে পারবে না অরিও। আরও মধুর দিকে তাকিয়ে বেশ নরম সুরে আর গরম দৃষ্টিতে তাকিয়ে পড়ল,
সব কিছুর একটা সময় থাকে, তাই বিষয়টা তোমার ব্রেন অবধি পৌঁছলে খুশি হব। আরুর এটুকু বলাতেই মধু আর কিছু বলার সাহস পেল না। মধু দাঁড়িয়ে রইল চুপচাপ। আরিশ এলো, মধুকে দেখে বলল। মধু, আজ আসি, আবার দেখা হবে। মধু ঈষৎ মুচকি হাসল। আরুর এমন নরম কণ্ঠের ধমক শুনেও আর কিছু বলার সাহস পাচ্ছে না। আরিশও মুচকি হেসে গাড়িতে উঠল। দেখল আরুর সিট বেল্ট বাঁধা নেই। তা দেখে আরিশ আর কিছু বলল না, চুপচাপ আরুর সিট বেল্ট বেঁধে দিল। এইদিকে কি হয়েছে, মন খারাপ? সেই থেকে দেখছি মন খারাপ করে বসে আছিস, কি হয়েছে বল? কথাটা শোনার পরই আরু অনিকা খানের কাঁধে মাথা রেখে বলল। আচ্ছা ফুপি, আমরা সবাই এমন কেন বলো তো? আরুর কথাতে উনি বেশ ঘাবড়ে গেলেন। তারপর আমতা আমতা করে বললেন। কেন রে আরুমা? এই যেমন। কথাটা শেষ হওয়ার আগে আরিশের ডাক এলো। আরু ওনার কাঁধ থেকে মাথা সরিয়ে নিল। উনি আরুর দিকে তাকিয়ে বললেন। একটু অপেক্ষা কর, আমি আসছি। আরিশের হয়তো কিছু দরকার। আরু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। উনি আরিশের কাছে গেলেন। আরিশের কাছে গিয়ে বললেন। কিরে, ডাকছিস যে, কিছু দরকার? আরিশের চোখ মুখ শুকিয়ে এসেছে প্রায়। শুকনো ঠোঁট দুটো একটু ভিজিয়ে বলল। না ভাই, উনি আর নেই। কথাটা শোনার জন্য হয়তো অনিকা খান মোটেও প্রস্তুত ছিলেন না। ভর সন্ধ্যায় এমন একটা খবর পাবেন তা হয়তো ভাবতেও পারেননি উনি। থতমত খেয়ে গেলেন উনি। কি বলছিস এটা? উনি অনেক অসুস্থ ছিলেন, তাছাড়া ওনার অবস্থাও খুব একটা ভালো ছিল না। আরুকে কালকে এমন কিছুই বোঝাতে চেয়েছিলেন, তাই আরু পাখির এত অভিমান। উনি চেয়ারে বসে পড়লেন। মেয়েটাকে এখন কি করে সামলায় আফসানা কি জানে? আমি জানি। আমি আরু পাখিকে নিয়ে এক্ষুনি যাচ্ছি। তুমি বাবা, সানা, মামা আর মামির সাথে আসো। কথাটা বলে আরিশ এক প্রকার তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। নিচে গিয়ে দেখলো আরু সোফাতে গুটি গুটি হয়ে শুয়ে আছে। আরিশ ধীর পায়ে আরুর কাছে গিয়ে বলল। আরু পাখি। আরু চমকে উঠল, উঠে বসে বলল। আপনি কিছু বলবেন? আরিশ আরুর হাতটা ধরে বলল। নানা ভাই শরীরটা ভীষণ খারাপ, দেখতে যাব, এক্ষুনি চলো। আরিশ আরকে কিছু বলার সুযোগ দিল না। আরুকে নিয়ে গাড়িতে বসালো। আরুকে সত্যি কথাটা এখনই বলল না, নয়তো আরু সারাটা রাস্তা কাটবে। নীরবে একা বসে আছে আরু, দরজার সাথে মাথা রেখে। পুরো বাড়ি জুড়ে এক শোকের ছায়া, চারিদিকে কান্নাকাটির শব্দ। আরু নিজেও কাঁদতে কাঁদতে হাঁপিয়ে উঠেছে। আফসানা বেগম জ্ঞান হারিয়েছেন অনেকক্ষণ আগেই। তাকে ঘরে শুইয়ে রেখেছেন। দূর থেকে মধুর কান্নার আওয়াজ ভেসে আসছে। এক একজন এক এক রকম কথা বলছে আর কাঁদছে। যারা দূর সম্পর্কের আর অপরিচিত তারাও কাঁদছে। আর এত সব কিছুর মধ্যে আরও নিজের নিষ্প্রাণ বলে মনে হচ্ছে। আরিশ ঠিকই বলেছিল, কালকে যে জন্ম, মৃত্যু আর বিয়ে, এই তিনটে জিনিসের ওপর আমাদের কোনো হাত থাকে না। ওর নানা ভাইয়ের ঘরটাতেই বসে রয়েছে দরজায় হেলান দিয়ে মাথা ঠেকিয়ে। চোখ থেকে আপনা আপনিই নিঃশব্দে জল গড়িয়ে পড়ছে, যার উপর আরুর আজ কোনো নিয়ন্ত্রণ নেই। হঠাৎ অনুভব করলো ওর পাশে কেউ বসলো। আরুর আর বুঝতে বাকি রইল না যে আরিশ মলিন কণ্ঠে আরু পাখি নামটা ধরে ডাকতেই আরু আরিশের বুকে কান্নায় লুটিয়ে পড়ল। আরিশের গলা ধরে আসছে আরুকে এই অবস্থায় দেখে। প্রিয় মানুষদের এক এক ফোঁটা চোখের জল সমুদ্রের জলের মতো সমান হয়। আরিশ আরুকে জড়িয়ে নিয়ে ওর মাথায় হাত বুলিয়ে ধরা গলায় বলল। কষ্ট হচ্ছে খুব, তাই না? আরু আরিশের শার্ট খামচে মেরে ধরল। এমনটা হওয়ার কি খুব দরকার ছিল? প্রিয় মানুষরাই কেন এভাবে পর করে দেয়, দূরে চলে যায়? কেন এত কষ্ট পেতে হয় বলতে পারেন? আরিশ আরুর কপালে চুমু দিয়ে বলল। নানা ভাইয়ের দাফন কাজ শেষ, চলো একবার দেখে আসবে শেষবারের মতো।
আরও আরিশের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে লাগলো। দুই চোখ থেকে অনবরত জল গড়াচ্ছে। আরিশ চোখটা মুছে দিয়ে কপালে ভালোবাসার পরশ এঁকে বলল, সমস্ত পৃথিবীটাই একটা মায়া, মায়া ছাড়া এই পৃথিবী অচল। আমাদের সবাইকে একদিন এই মায়া কাটিয়ে যেতে হবে, চলো। আরুর প্রায় দুর্বল হয়ে যাওয়া পাগুলো আর চলতে চাইছে না, থেমে থেমে যাচ্ছে বারবার।